জামাতের আমিরের গাড়ি থেকে দেশীয় অস্ত্রশস্ত্র সহ 3 জনকে আটক করেছে যৌথ বাহিনী। এখন জামাতের একজন আমির, ওনার গাড়িতে পার্সোনাল যে ব্যবহৃত গাড়ি নোয়া, এই নোহা গাড়িতে আপনার ধারালো চাইনিজ কুড়াল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে 3 জন কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। এর মধ্যে সাংবাদিক ইলিয়াসের যে বাংলা এডিশন আছে, সেই বাংলা এডিশনের যে জেলা প্রতিনিধি মেহেরপুরের, সেও কিন্তু এখানে এই মেশিনারি সহ আটক হয়েছে। আমাদের উপরে পচা ডিম নিক্ষেপ করেছে। আমরা যেখানে প্রোগ্রাম করি উপর থেকে হলো ময়লা পানি নিক্ষেপ করে। আমরা দেখতে পাচ্ছি যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ডিম নিক্ষেপ করা হচ্ছে। এখানে যে উত্তপ্ত পরিস্থিতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। হাবিবুল্লাহ বাহার অসুস্থ হয়ে পড়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে লক্ষ্য করে রাজাকার রাজাকার স্লোগান দিয়ে পচা ডিম নিক্ষেপ করেছে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের সমর্থকরা। অবশেষে জামিন পেলেন নিষিদ্ধ ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। হাইকোর্ট এই রায় দেয়। এটা অবৈধ সরকারের গভীর ষড়যন্ত্র বলে আমি মনে করি। আপনারা কি স্বৈরাচারী সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন করেন? আপনাদের কাছে আমার প্রশ্ন রইল। শেখ হাসিনাকে ভারত থেকে প্রকাশ্যে ভাষণ দেওয়া শুরু করতে যাচ্ছেন শীঘ্রই। শেখ হাসিনা হয়তো খুব শীঘ্রই সরাসরি প্রকাশ্যে এমন অবস্থা নিয়ে খুব শীঘ্রই হয়তো আসবেন। আমরা তেমনটা নানা রকম আলামত পাচ্ছি। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, শেখ হাসিনা পালিয়ে গিয়ে আমাদের বিপদে ফেলে গেছেন। শেখ হাসিনা থাকলে দেশে গণতন্ত্রের চর্চা হতো। দর্শক, এমনটাই বলেছেন বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক মণ্ডলী, তার এই মন্তব্যের জেরে এখন অনেক বিশ্লেষকগণই বলছেন, তবে কি এবার সেই অতীত ফিরে আসতে চলেছে? অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি কি আবারও একজোট হয়ে মাঠে নামতে চলেছে? দর্শক মণ্ডলী, আপনার কাছে কি মনে হচ্ছে? বর্তমান এই প্রেক্ষাপট, বর্তমান এই পরিস্থিতিতে কি আওয়ামী লীগ এবং বিএনপির একজোট হওয়া সম্ভব কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও দর্শক, ভিডিও শুরুতেই বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিওর অংশগুলো দেখেছেন, তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আমরা দেখতে পাচ্ছি যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ডিম নিক্ষেপ করা হচ্ছে। এখানে যে উত্তপ্ত পরিস্থিতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। হাবিবুল্লাহ বাহার কলেজে নাসিরউদ্দিন পাটোয়ারি আসছিলেন এখানে পিঠা উৎসবে, এবং পিঠা উৎসবে বুয়া বুয়া স্লোগান দিয়ে ডিম নিক্ষেপ করছে। তারপরেও কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি ময়লা পানি মারা হচ্ছে এবং বুয়া বুয়া স্লোগান এবং দর্শকবস্তি হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে, এবং চরম ভাবে কিন্তু উত্তেজনা করছে শান্তি। নাসিরউদ্দিন পাটোয়ারি অসুস্থ হয়ে পড়েছে। পাচ্ছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি করেছে সামনে তিনি বসে পড়েছেন। যদিও আজকে হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসবকে ঘিরে নাসিরউদ্দিন পাটোয়ারি এসেছেন এবং তার উপরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তারা দেখছি ডিম নিক্ষেপ করেছে, এবং যারা এখানে ছিল তারা ডিম নিক্ষেপ করেছে, ধাক্কাধাক্কি করেছে। এক পর্যায়ে নাসিরউদ্দিন পাটোয়ারি ডিম নিক্ষেপ এবং দস্তাদস্তির পরেও কিন্তু বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে এসে বক্তব্য দিয়েছেন এবং তারপরে বেরিয়ে তিনি এখানে বসে পড়েছেন, আমরা লক্ষ্য করতে পারছি। অন্যদিকে শিক্ষার্থীরা এখন পর্যন্ত ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে এবং নাসিরউদ্দিন পাটোয়ারির অনুসারীরা যারা রয়েছে তারাও কিন্তু এই মুহূর্তে স্লোগান দিচ্ছে। আমাদের উপরে পচা ডিম নিক্ষেপ করেছে। আমরা যেখানে প্রোগ্রাম করি উপর থেকে হলো ময়লা পানি নিক্ষেপ করে। গণভোটে হায়ের পক্ষে আছেন না? কেন নাই? কেন ভাই? রাজাকারের সাথে গেছেন না? কেমনে? পাওয়ার তো যোগ্যতা নাই। লম্বা কথা বলেন, আবার আমার জায়গার উপর হেঁটে যান, আমার জায়গার উপরে পোস্টার লাগান। মির্জা আব্বাসের লগে যে নরেক নির্বাচন করার জন্য নামছে, মির্জা আব্বাসের পোলার যে রাজনীতির বয়স, ওর বালের বয়স হয় নাই এই নাসিরউদ্দিন পাটোয়ারি। পচা ডিম নিক্ষেপ, রাজাকার স্লোগান দিয়ে এলকা ছাড়া আর বিদেশি পর্যবেক্ষকের সামনে ভুলভাল ইংরেজি বলায় চরম অপমান। বাংলাদেশের নির্বাচনী মাঠে আজকের এই ভিডিও না দেখলে আপনি অর্ধেক সত্য জানবেন। নাসিরউদ্দিন পাটোয়ারিকে লক্ষ্য করে রাজাকার রাজাকার স্লোগান দিয়ে পচা ডিম নিক্ষেপ করেছে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের সমর্থকরা। এমনই অভিযোগ তুলেছেন স্বয়ং নাসিরউদ্দিন পাটোয়ারি। Throw garbage from the building on us and also an egg, rotten egg
On us. They threw garbage and rotten eggs on it. On us. Who were they? Who were they? Still, we are not identified. They could not identify. Not identified. এই ঘটনার পর ক্ষুব্ধ নাসিরউদ্দিন ছুটে যান বিদেশি নির্বাচন পর্যবেক্ষক দল ইউরোপিয়ান ইউনিয়নের কাছে অভিযোগ জানাতে, কিন্তু সেখানেই ঘটে যায় আসল এবং সবচেয়ে বিব্রতকর ঘটনা। ইইউ পর্যবেক্ষক দল যখন ইংরেজিতে প্রশ্ন করে তখন নাসিরউদ্দিন পাটোয়ারিকে দেখা যায় হা করে তাকিয়ে থাকতে। কথা বলতে গিয়ে জড়তা, ভুল উচ্চারণ, এলোমেলো ইংরেজি। ভিডিওতে স্পষ্ট ধরা পড়েছে সেই মুহূর্ত যা এখন সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল। ভিডিওটি দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, যিনি আন্তর্জাতিক পর্যবেক্ষকের সামনে নিজের অভিযোগই স্পষ্ট করে বলতে পারছেন না, তিনি দেশ চালানোর বা নির্বাচন নিয়ে কথা বলার যোগ্যতা রাখেন তো? আমি বলি আমার কথা শুনুন, আমার কথা শুনুন। এখন স্কুল টাইম, বাচ্চারা স্কুলে ঢুকবে, আপনারা স্কুল টাইমে বাচ্চাদের ঢুকতে দিচ্ছে না, এটা কি আপনারা দেশের ভবিষ্যতের জন্য ভালো করতেছেন? জনপ্রিয়তা হিসাবে তো ঢাকা আটে মির্জা আব্বাসের নামটা বেশি আসছে। আমরা এবারে ধানের শীষে ভোট দিয়া মির্জা আব্বাসকে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। নাসিরউদ্দিন পাটোয়ারির অভিযোগ, তিনি জামায়াত সমর্থিত প্রার্থী হওয়ায় তাকে রাজাকার, চাঁদাবাজ, বিশ্বাসঘাতক বলে আক্রমণ করা হচ্ছে এবং বিএনপির সমর্থকরাই এই পচা ডিম নিক্ষেপের সাথে জড়িত। তবে এখানেই থেমে থাকেননি নাসিরউদ্দিন, তিনি উল্টো কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী প্রার্থী মির্জা আব্বাসকে। এরা গিরগিটির চেয়েও ভয়ঙ্করভাবে রং বদলায়। তিনি দাবি করেন, শেখ হাসিনাকে তাড়ানোর সময় এদের দেখা গেছে সমন্বয় পরিচয়ে, তারপর গেছে এনসিপিতে, আর এখন নির্বাচন এলেই রাজাকারদের দলে ভিড়ছে বলে অভিযোগ তার। এই পুরো ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। প্রশ্ন উঠছে, এটা কি রাজনৈতিক নাটক, নাকি আসলেই নির্বাচনের মাঠে ভয়ঙ্কর মুখোশ খুলে যাচ্ছে? আমি তো খুব ঝামেলা পড়ে গেছে এখানে মির্জা আব্বাস। ও হ্যাঁ, উনি তো আপনার হ্যাঁ, গ্যাংস্টার। আমার তো অবস্থা খারাপ, কারণ তারপরে চাই পরিবর্তনটা হোক, আপনারা সাপোর্ট দিলে পরিবর্তনটা হবে। খবরটার সত্যতা মোটামুটি বেশ কয়েকটা পত্রিকা দেখলাম যে এখানে আসছে, জামাতের আমিরের গাড়ি থেকে দেশীয় অস্ত্রশস্ত্র সহ 3 জনকে আটক করেছে যৌথ বাহিনী। এখন জামাতের একজন আমির, তবে কেন্দ্রীয় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান না, তিনি হচ্ছেন আপনার যেই এলাকা আমরা যদি বলি সেটা হচ্ছে মেহেরপুর জেলা জামাতের আমির। ওনার গাড়িতে পার্সোনাল যে ব্যবহৃত গাড়ি নোয়া, এই নোহা গাড়িতে আপনার ধারালো চাইনিজ কুড়াল, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে 3 জন কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। এর মধ্যে সাংবাদিক ইলিয়াসের যে বাংলা এডিশন আছে, সেই বাংলা এডিশনের যে জেলা প্রতিনিধি মেহেরপুরের, সেও কিন্তু এখানে এই মেশিনারি সহ আটক হয়েছে। এমনকি জামাতের একজন কর্মী, ওনার নাম হচ্ছে সেলিম রাজা, বয়স হচ্ছে 27, জেলা জামাতের ইসলামের আমির মাওলানা তাজউদ্দিন খানের ফেসবুক পেজের অ্যাডমিন শাহরুল ইসলাম এবং মাইক্রো ড্রাইভার ইজারুল হক। কেন এই অস্ত্রশস্ত্র নিয়ে মুভমেন্ট? তাদের তো সরকারিভাবে যে লাইসেন্স করা পিস্তল বা ব্যক্তিগতভাবে যেটা পায় সেটাই থাকার কথা, কিন্তু কেন এই জিনিসগুলো নিয়ে তারা গাড়িতে চলাফেরা করছে? দেশ রূপান্তর থেকে শুরু করে অনেকগুলো গণমাধ্যমে নিউজটা আসছে। এখন প্রেক্ষাপটটা কি ছিল? 26শে জানুয়ারি সকালে শহরের হোটেল বাজার 4 রাস্তার মোড়ে যৌথ বাহিনীর চেকপোস্ট আপনার একটা সেখানে বসানো হয়, যেহেতু সামনে নির্বাচন, অনেক ধরনের ঘটনা ঘটতে পারে, এই কারণে যৌথ বাহিনীর তল্লাশি বা চেক আপ নিয়মিত চলছিল। তো সেই চেক আপের সময় এই মেহেরপুর জেলা জামাতের যিনি আমির আছেন তার গাড়িটা সামনে পড়ে। মেহেরপুর থানার পুলিশের যিনি উপপরিদর্শক আছেন BM রানা, তিনি বলছেন যৌথ বাহিনীর নিয়মিত চেকপোস্টের অংশ হিসাবে সব গাড়ি চেক করা হচ্ছিল। এ সময় সাদা রঙের নোয়া, ঢাকা মেট্রো চ 194146 রেজিস্ট্রেশন নাম্বার গাড়ির এই গাড়িটি চেক করা হলে গাড়ির ভেতরে 3টা ফোল্ড ডাবল স্টিক, একটি বিদেশি কুড়াল, একটি ইলেকট্রিক শকার, একটি প্লাস, 3টি ওয়াকিটকি, 4টা চার্জার এবং একটা হ্যান্ড মাইক উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আটক অস্ত্রশস্ত্র এবং মাইক্রোবাসটি জব্দ করা হয়। গতকাল রবিবার জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান মেহেরপুর সফরে গেলে তার আগে এই ঘটনায় নড়েচড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী। এখন এই ঘটনার পিছনে আসলে কেন, কি কারণে, কারা জড়িত, আমি যতটুকু তথ্যপাত্র সর্বশেষ কানেক্ট করার চেষ্টা করলাম, সেখানে দেখলাম যে বেশ কিছু ঘটনা এখানে তৈরি হয়েছে। আবার ওই দিন আরো একটা জায়গায় মেহেরপুরে 2টি বিদেশি পিস্তল, 5 রাউন্ড গুলি, ম্যাগাজিন সহ 2 জনকে আটক করেছিল র্যাব। আটককৃত হলো কুষ্টিয়ার সিদ্দিক আলীর ছেলে সোহাগ হোসেন গিট্টু, একই গ্রামের ভাঙাপাড়া এলাকার দিদাল মণ্ডলের ছেলে মিশন ইসলাম। এখানে নানান কিছু থাকতে পারে, ভেতরের গল্প। তবে জামাত আমিরের গাড়িতে এই অস্ত্র আটক নিয়ে পরবর্তী সময় তাকে প্রশ্ন করার জন্য সাংবাদিকরা ফোন দিলে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ নিয়ে পুরো সোশ্যাল মিডিয়ায় উত্তাল যে জামাতের আমির, তিনি কিন্তু মূল যে কেন্দ্রীয় আমির ডাক্তার শফিক সাহেব না, তিনি হচ্ছেন মেহেরপুরের যিনি জেলা জামাতের আমির আছেন। এখন যেহেতু গাড়িটা তার, সো এই ক্ষেত্রে জবাবদিহিতা তার উপরেই বর্তায়।
বিষয়টা নিয়ে নিশ্চয়ই জামাতের যারা নেতাকর্মীরা আছেন ফোকাস করবেন। তবে সারা বাংলাদেশে সব জামাতের যে নেতাকর্মী সবাই যে সাধু বা খুবই ধরেন আল্লাহ বলি বা আল্লাহওয়ালা তা না, 2-4 জন কিন্তু এরকম আছেন যারা বিভিন্নভাবে ঘটনা কিন্তু ঘটাইতেও পারেন, এখানে কাউকে বাদ দেওয়া যাচ্ছে না। আবার তাদের উপর হামলা হইতে পারে সেই চিন্তা করেও নিজেদের আত্মরক্ষার্থেও হয়তোবা এরকম মেশিনারিজ গাড়িতে রাখতে পারেন। তবে বিষয়টা এখন অস্পষ্ট, কেন এটা উনি ব্যাখ্যা দিলে আমরা হয়তো বুঝতে পারবো। শেখ হাসিনাকে ভারত থেকে প্রকাশ্যে ভাষণ দেওয়া শুরু করতে যাচ্ছেন শীঘ্রই। এর মধ্যে আলাপ উঠছে, বিশেষ করে গত 23শে জানুয়ারি শুক্রবার শেখ হাসিনা একটি সেমিনারে রেকর্ড করা ভাষণ দিয়েছেন এবং এই ভাষণটা আসলে আমি যদি আমার দৃষ্টিতে দেখি তাহলে এটা নতুন কিছু নয়, কারণ শেখ হাসিনা ক্ষমতাচ্যুতির পর থেকে কয়েক মাস পর থেকেই অডিও ভাষণ দিচ্ছেন বাংলাদেশের তার নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং তিনি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে একদম তৃণমূল পর্যায় পর্যন্ত আসলে যোগাযোগ করছেন। কিন্তু 23 তারিখ যে সেমিনারটি হয়েছে দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের যে অনুষ্ঠানে, সেখানে এই ভাষণটি যদিও গতানুগতিক, নতুন কিছু নয়, কিন্তু তারপরেও নতুনত্ব আছে। এটি নতুন করে আলোচনায় এনেছে, আলোচনার সূত্রপাত করেছে। ভাষণটার ফলে ইতিমধ্যে বাংলাদেশ সরকার আবারও বিবৃতি জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে শেখ হাসিনা এভাবে বাংলাদেশকে উস্কে দিচ্ছেন ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ নতুন মাত্রা যুক্ত হয়েছে। শুধু তাই নয়, এই ভাষণটিকে নিয়ে ভাষণের আগে 23 তারিখের আগ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে একটা শোরগোল পড়ে গিয়েছিল, আওয়ামী লীগের রাজনীতিতে একটা শোরগোল পড়ে গিয়েছিল যে শেখ হাসিনা প্রকাশ্যে ভিডিওতে বক্তব্য নিয়ে আসছেন। এটি প্রচার বলুন বা অপপ্রচার বলুন, আয়োজকরা বলুন বা আয়োজকদের বাইরে কেউ বলুন, যেভাবেই হোক এমন একটি প্রচারণা তৈরি হয়েছিল। এতে করে বিশেষ করে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে একটি জনপ্রত্যাশা বা জন আকাঙ্ক্ষা তৈরি হয়ে গেছে যে শেখ হাসিনা কবে প্রকাশ্যে ভিডিওতে বক্তব্য দেওয়া শুরু করবেন। ইন দ্য আদার হ্যান্ড, যেমন বিএনপির এই মুহূর্তের প্রধান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে দীর্ঘদিন নিষিদ্ধ এবং সাজাপ্রাপ্ত আসামি ছিলেন, কিন্তু তিনি বাংলাদেশের মিডিয়াতে বক্তব্য দিতে না পারলেও তিনি তার দলীয় অনুষ্ঠানে, দলীয় কর্মসূচিতে, দলীয় সভায় অনলাইনে যুক্ত হতেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। শেখ হাসিনা ঠিক কবে থেকে যুক্ত হবেন এবং ভারত এতে কোনো বাধা হয়ে দাঁড়াবে কিনা? আমরা ধারণা করি যে ভারত কোনো বাধা হয়ে দাঁড়াবে না, কারণ আমার ধারণা যে খুব শীঘ্রই শেখ হাসিনা হয়তো ভিডিওতেও বক্তব্য দেওয়া শুরু করবেন। বিবিসিও এ ব্যাপারে একটি স্টোরি করেছে। দিল্লিতে গত শুক্রবার একটি সেমিনারে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রেকর্ড করা অডিও বাজানো নিয়ে ঢাকায় প্রবল আপত্তির প্রেক্ষিতে ভারতের একাধিক বিশ্লেষক বলছেন যে তাদের দেশে বাক স্বাধীনতা আছে, তাই কে কখন মুখ খুলবেন সেটা ভারতের সরকার ঠিক করে দিতে পারে না। এটি যথার্থই বলছেন বিশ্লেষকরা। আমরাও বলতে চাইছি যে ভারতে হয়তো শেখ হাসিনা খুব শীঘ্রই কর্মসূচি করবেন, ইতিমধ্যে কর্মসূচি করছেন তিনি, এবং একই সাথে বলতে হয় যে তিনি যদি না আসেন, ভিডিওতে যদি না আসেন, সেটাই বলা যায় হবে ব্যতিক্রম, আর ভিডিওতে আসাটাই হবে ধারাবাহিক প্রত্যাশা। ধারাবাহিকভাবে এই যেমন প্রত্যাশা তৈরি হয়েছিল, প্রত্যাশার পারদ উচ্চে উঠেছিল শেখ হাসিনা, 23 জন প্রকাশ্যে আসছেন। তো কাজেই খুব শীঘ্রই যে শেখ হাসিনা প্রকাশ্য ভিডিওতে আসবেন এতে কোনো সন্দেহের অবকাশ দেখছি না বলেই মনে হচ্ছে। আপনারা জানেন যে দিল্লি বাংলাদেশকে বেশ কিছু প্রেসক্রিপশন বলি বা নিকট প্রতিবেশী দেশ হিসেবে সাজেশন দিয়েছিল যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, কিন্তু বাংলাদেশ সেটি মানেনি। বাংলাদেশ জাতীয় নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার এই মন্তব্য করেছে যে তারা চায় বাংলাদেশে একটি স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক। এখানে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন শব্দ বন্ধের মাধ্যমে তারা বলার চেষ্টা করে থাকে যে সব দল যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। যেটা স্পষ্ট করে বলা হয় না তা হলো বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, আওয়ামী লীগও যাতে নির্বাচনে অংশ নিতে পারে, দিল্লির ইচ্ছা সেটাই। তবে ঢাকাও তার যুক্তি দেখিয়েছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনই তো হচ্ছে যেখানে সব জনগণ সামিল হচ্ছেন, কিন্তু বাস্তবতা হলো যে সব জনগণ সামিল হচ্ছেন। আমরা কিন্তু নির্বাচনের মাত্র 2 সপ্তাহ বাকি আছে, এখনো পর্যন্ত নির্বাচন নিয়ে যে একটা আলাদা উচ্ছ্বাস, আলাদা একটা উন্মাদনা থাকে বাংলাদেশে, সেটি কিন্তু দেখছি না। সেই জায়গা থেকে এটি একতরফা একটি নির্বাচন হচ্ছে, করতে চাইছে। এখন এই জায়গায় এই একতরফা নির্বাচন কিভাবে টিকবে, কিভাবে কাজ করবে, আগামীর বাংলাদেশের যে অবস্থা দেখা যাচ্ছে, এই নির্বাচন কোনোভাবে টিকবে বলে মনে হচ্ছে না। এখন দেখার বিষয়, এটা টিকবে না সেই জায়গা থেকেই
যদি আওয়ামী লীগ কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারে। আওয়ামী লীগ ছাড়া এখনকার যে রাজনৈতিক দলগুলো যারা নির্বাচন করছে তারা তো তারাই ইউনূস এবং ইউনূস সমর্থিত এসব রাজনৈতিক দল। আওয়ামী লীগ যত দ্রুত ফিরতে পারবে তত দ্রুত এই সরকারটা বিদায় নেবে। এই সরকারটা বিদায় নেবার আমি বারবার একটা কথা বলি যে ইউনূস সরকারের পরে 12 তারিখের পরে আরেকটা সরকার আসবে। এটা একদম ইউনূস সরকারের এই ধারাবাহিকতা ছাড়া ভিন্ন কিছু নয়। কারণ ইতিমধ্যে বাংলাদেশের যে ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতি আরো বাড়বে, সামনে কমবে না। কারণ এই যে একতরফা নির্বাচন, এই মুহূর্তে বিশ্ববাসীর যে বাংলাদেশের প্রতি আস্থা, বিশেষ করে বিনিয়োগের প্রতি, বাংলাদেশের সঙ্গে নানান সম্পর্ক, অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে সম্পর্ক, বিশ্ববাসীরও কিন্তু এই আস্থার সংকটটা কাটবে না একপাক্ষিক একতরফা নির্বাচন করবার কারণে। বিশ্ববাসী, সারা বিশ্ব মনে করবে যে বাংলাদেশ সহিংসতাপূর্ণ দেশেই থাকলো, সহিংসতার মধ্যে থাকবার কারণে নতুন বিনিয়োগ, নতুন আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের দিকে আর কেউ ধাবিত হবে না, যার ফলে বাংলাদেশ নানাভাবে ব্যর্থতায় পর্যবেসিত হবে। এবং এই ব্যর্থতাকে কাজে যদি লাগাতে পারে আওয়ামী লীগ, তাহলে সেই সরকারটি খুব বেশি স্থায়ী হবে না। তবে আমরা আশা করছি যে শেখ হাসিনা হয়তো খুব শীঘ্রই সরাসরি প্রকাশ্যে বলতে তাকে আমরা ছবিতে দেখতে পারবো, এমন অবস্থা নিয়ে খুব শীঘ্রই হয়তো আসবেন। আমরা তেমনটা নানা রকম আলামত পাচ্ছি। এখন দেখার বিষয় যে তিনি আসলে কবে তার রাজনৈতিক কর্মসূচি নিয়ে সরাসরি ক্যামেরার সামনে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জুয়েল হাসান সাদ্দাম, বাংলাদেশ ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী। আমার প্রিয় মাতৃভূমি, আমার দেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে ভীষণভাবে উদ্বিগ্ন ও চিন্তিত বলেই কয়েকটি কথা বলতে চাইছি। স্বাধীনতা যুদ্ধে ছাত্রলীগের ভূমিকা দেশের আপামর ছাত্র সমাজের জন্য মরণপণ সংগ্রাম, উন্নয়ন, প্রগতি ও শান্তির জন্য দীর্ঘদিনের লড়াইয়ের ইতিহাসকে নস্যাৎ করে দিয়ে বিশিষ্ট সুদখোরের নেতৃত্বে অগণতান্ত্রিক অবৈধ সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করাকে আপামর ছাত্র সমাজের একজন ছাত্র প্রতিনিধি হিসাবে এটা অবৈধ সরকারের গভীর ষড়যন্ত্র বলে আমি মনে করি। আপনারা কি এই স্বৈরাচারী সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন করেন? আপনাদের কাছে আমার প্রশ্ন রইল। আমি বিশ্বাস করি আপনারা করেন না। যখন আওয়ামী লীগ সরকারের ও বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বোনা শুরু হয়েছে, ঠিক তখনই ডক্টর আসিফ নজরুল নামক এক ব্যক্তি মিডিয়ার মাধ্যমে বলেন 26 লক্ষ ভারতীয় নাগরিক বাংলাদেশে অবৈধভাবে চাকরি করছে। আজ তিনি এই অবৈধ সরকারের একজন মাতব্বর। তাহলে আজ পর্যন্ত একজনও ভারতীয় নাগরিক যিনি কিনা অবৈধভাবে বাংলাদেশে চাকরি করছেন তাকে বা ওই 26 লক্ষ ভারতীয়কে চিহ্নিত করতে পারলেন না কেন? আমার প্রশ্ন রইল। আমার দাবি অবিলম্বে 26 লক্ষ ভারতীয় চাকরিজীবীদের তালিকা দেশবাসীর কাছে প্রকাশ করতে হবে। আর যদি প্রকাশ না করতে পারেন তাহলে আপনাকে স্বীকার করতে হবে দেশবাসীর কাছে মিথ্যা বলেছেন এবং আওয়ামী লীগ সরকারকে সরাতে ষড়যন্ত্র করেছিলেন, মিথ্যা বলেছিলেন। দেশের মানুষ যা বুঝার সঠিকটাই বুঝে নিয়েছেন। এবং আমি আরো বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি যা কিনা সুপ্রিম কোর্টের বিচার্য বিষয় ছিল, সেই দাবিকে সামনে রেখে দেশের উন্নয়ন, শান্তি ও মানুষের মাথা উঁচু করে বাঁচার অধিকারের উপর আঘাত হানার অপচেষ্টার মধ্যে দিয়ে ষড়যন্ত্রের জালকে বিছানো হলো। এই ষড়যন্ত্রে কারা কারা জড়িত দেশবাসীর কাছে সমস্তটাই আস্তে আস্তে পানির মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন কি আমরা ভালো আছি? আপনাদের কাছে প্রশ্ন। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।